নতুন ভিসা নীতির খবর শুনে কি আপনার মনেও ইউএসএ নিয়ে ভীতি তৈরি হয়েছে? সোশ্যাল মিডিয়ায় অনেক তথ্য আছে, কিন্তু কোনটা ফ্যাক্ট আর কোনটা ফিয়ার, আজ থাকছে এর বাস্তব বিশ্লেষণ। চলুন শুরু করা যাক। আজ আমাদের সাথে আছে পিএফইসি গ্লোবালের ইউএস টিম লিডার মোহাম্মদ হাসিবুল্লাহ ভুঁইয়া। ভাইয়া কেমন আছেন? জি আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি ভাইয়া। ভাইয়া, ইউএসএ বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এটা টপ চয়েস। আপনার কি মনে হয় বাংলাদেশি স্টুডেন্টরা ইউএসএ কে এত পছন্দ কেন করে? ইউএসএ হচ্ছে প্রথমত স্টুডেন্টদের জন্য অনেক দীর্ঘদিন সময় ধরে অনেক একটা টপ চয়েস হয়ে আসছে। এটার পিছিয়ে বিশেষ কিছু কারণ আছে। প্রথমত হচ্ছে যে ইউএসএ দ্য রেঞ্জ অফ ইউনিভার্সিটিস, প্রথমত তাদের যে এডুকেশন কোয়ালিটি বলেন, ওদের যে ওপিটি সিপিটি অপশনস, তারপর হচ্ছে ওদের যে রেঞ্জ অফ সাবজেক্টস। প্রথমত যে আপনি দেখবেন যে হয়তো অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট ইউএসএর ক্ষেত্রে দেখা যায় যে আপনার ডিফারেন্ট সাবজেক্টস, ধরেন আপনি যদি নার্সিং পড়তে চান, আপনি যদি বায়োমেডিক্যাল সায়েন্স পড়তে চান, ওয়াইড কোর্স অফ সাবজেক্টস রয়েছে। সেকেন্ডলি হচ্ছে আপনার ইউএসএর যে একটা ভ্যালু, ডিগ্রির যে ভ্যালু আছে, এটা আপনি যদি নট অনলি ইন বাংলাদেশ, আপনি যে কোনো কান্ট্রিতে আপনার যদি এই ডিগ্রি ভ্যালুটা নিয়ে যেতে পারেন, আপনি কিন্তু অনেক ভালো মতো বেনিফিটেড হবেন। সো সেই ক্ষেত্রে বলা যায় যে ফর স্টুডেন্টস ইউএসএ ডেস্টিনেশন ইজ এ ভেরি টপ চয়েস। হ্যাঁ, ইউএসএ স্টুডেন্টদের মধ্যে এসব করানো অনেক পপুলার, কিন্তু তাও স্টুডেন্ট অনেক সময় অ্যাপ্লাই করার সময় ভয় পায়। মানে কোথায় স্টুডেন্ট সবচেয়ে বেশি ভয় পায়? প্রথমত যেটা বলবো যে স্টুডেন্ট যখন অ্যাপ্লিকেশনের টাইমে যেসব জিনিস নিয়ে চিন্তা করে, প্রথম জিনিস চিন্তা করে যে টিউশন ফিস। এখন অনেকে মনে করতে পারে যে ইউএসএ মানে বিদেশে উচ্চশিক্ষা মানেই হচ্ছে অনেক হাই রেঞ্জ অফ টিউশন ফিস আমাকে দিয়ে পড়তে হবে, যেটা সে অ্যাফোর্ড করতে পারবে কি পারবে না। সেক্ষেত্রে আমি বলে দিতে পারি যে ইউএসএতে আপনার, আমি ফার্স্টেই বলেছি যে এত রেঞ্জ অফ ইউনিভার্সিটি থাকা সত্ত্বে যে সুবিধাটা পায় যে আপনার টিউশন রেঞ্জটা মানে ডিফারেন্ট টিউশন রেঞ্জের মধ্যে পড়ে যায়। সেকেন্ডলি যেটা হয় যে স্কলারশিপ অপরচুনিটি অনেক থাকে, সেটা আমি ব্যাচেলার্সে বলি, সেটা মাস্টার্সে বলি বা পিএইচডি অপশনস দিতে চাই, সেক্ষেত্রে স্কলারশিপের মাধ্যমে টিউশন ফিটা অনেক রকম আসে। আরও বেশ কিছু জিনিস যেটা হচ্ছে যে ইউএসএতে হচ্ছে আমাদের ইন্টারভিউ দেওয়া লাগে ইউএস ভিসা পাওয়ার জন্য। অন্যান্য কান্ট্রিতে যেমন হচ্ছে তার ডকুমেন্টেশন ওয়াইজ হচ্ছে আপনার ডিসিশন আসে, বাট ইউএসএর ক্ষেত্রে আপনার প্রাইমারিলি যেটা হয় যে আপনার একটা ইউএস ইন্টারভিউ দেওয়া লাগে ফর গেটিং দ্য ভিসা। সো এই জিনিস নিয়ে যে ভিসাটা কীভাবে বুঝাবো, আমার পার্সপেক্টিভ কীভাবে আমি সামনে রাখবো, ওটার বেসিস আমাকে ভিসা দেবে কি দেবেন, এই কয়টা জিনিস নিয়ে ভাবাই। বাট আমি বলবো যদি ওর যে প্রপারলি যদি গাইডলাইন পায় বা হচ্ছে এইসব যদি আইডিয়া নিয়ে রাখতে পারে, তাহলে আসলে এখানে ভয় পাওয়ার অ্যাকচুয়ালি কিছু নেই। আর স্টুডেন্টরা অনেক সময় কনফিউজ থাকে যে টিচিং ইউনিভার্সিটি নাকি রিসার্চ ইউনিভার্সিটি, তো আপনি কি মনে করেন কোনটা কার জন্য? আচ্ছা, প্রথমত বলবো যে দুইটার মধ্যে খুব মেজর কোনো একটা ডিফারেন্স নেই, বাট মেইন যে ডিফারেন্সটা আছে, একটা রিসার্চ ইউনিভার্সিটি ফোকাসেস অন পিএইচডি, তারপর হচ্ছে আপনার ল্যাব কারিকুলাম বা হচ্ছে ল্যাব ওরিয়েন্টেড, বা যদি কেউ যদি একাডেমিক এক্সেলেন্স বা একাডেমিক ক্যারিয়ার করতে চায় তাদের জন্য হচ্ছে মূলত রিসার্চ ইউনিভার্সিটি। বাট আপনি যদি একটা টিচিং ইউনিভার্সিটির পার্সপেক্টিভ চিন্তা করেন, সেখানে হচ্ছে আপনার কিছু কনসিডারেশন রাখতে হবে যে আপনার ক্লাস সাইজ ছোট হবে, আপনার ডিরেক্ট হচ্ছে এক্সপিরিয়েন্স প্রফেসর বা টিচারদের কাছ থেকে। আর আপনি যদি একটা জব ওরিয়েন্টেড একটা ক্যারিয়ার চান, সেক্ষেত্রে আপনার জন্য টিচিং ইউনিভার্সিটি। আচ্ছা, তো ইউএসএ তে অনেক সময় মানুষ মনে করে যে ফুল স্কলারশিপ পাওয়া যায়, 100% স্কলারশিপ পাওয়া যায়, এই জন্য হচ্ছে ইউএস কে চুজ করতে চায়। তো এই জিনিসটাকে বাস্তবসম্মত, ইউএসএ তে কি আসলে 100% স্কলারশিপ অ্যাভেল করা যায়? ইট ইজ পসিবল, বাট ইটস ভেরি কম্পিটিটিভ। জিনিসটা বলবো, যদি আপনার প্রোফাইল অনেক স্ট্রং থাকে, আপনার যদি, আমি ফর পিএইচডি বলছি, আমি প্রত্যেকটা স্টেপেই বলবো। সো ব্যাচেলার্স থেকে শুরু করি। ব্যাচেলার্সে আপনার যদি একাডেমিক এক্সেলেন্স থাকে, যদি আপনার এইচএসসি বা ও লেভেলস যদি অনেক হাই রেজাল্টস থাকে, পাশাপাশি যদি এসএটি থাকে বা আইএলটিএস একটা ভালো স্কোর থাকে, আপনার যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, সেক্ষেত্রে দেখা যায় আপনার স্কলারশিপ পাওয়াটা খুবই ইজি হয়ে যায়। ফর মাস্টার্স অ্যাজ ওয়েল, আপনার যদি রিসার্চ প্রপোজাল থাকে, রেডি থাকে, আপনার যদি জার্নাল এন্ট্রি থাকে, রিসার্চ পেপার পাবলিকেশন থাকে, সেক্ষেত্রে দেখা যায় আপনার স্কলারশিপ অপরচুনিটি অনেক ভালো থাকে। হয়তো 100% স্কলারশিপ ইনিশিয়াল স্টেজে হয়তো নাও পেতে পারে, বাট পার্শিয়াল স্কলারশিপ অবশ্যই অ্যাভেলেবল। আর ফর ফুল ফান্ডেড স্কলারশিপ আপনার প্রোফাইলটা একটু স্ট্রং থাকতে হবে। আমাদের কিছু বেসিক জিনিস চিন্তা করে রাখতে হবে, যেমন হচ্ছে আমার প্রোফাইল অনুযায়ী আমার যে কোর্স আমি পড়তে যাচ্ছি ওটার বেসিসে আমার রিসার্চ প্রপোজাল আছে কিনা, আমার সিভি কত স্ট্রং, আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা। সো এইসব যদি আমরা মোটামুটি চিন্তা করে রাখতে পারি, তাহলে আমার মনে হয় যে ফুল ফান্ড অপরচুনিটি পসিবল। তো ইউএস এর ক্ষেত্রে স্টুডেন্টের টপ প্রায়োরিটি থাকে আইভি লিগের ইউনিভার্সিটি। তো এগুলোর বাইরেও কি কোনো ভালো ইউনিভার্সিটি আছে যেগুলো স্টুডেন্ট দেখতে পারে? সো হ্যাঁ, এই কোয়েশ্চেনটা আমি মূলত অনেক পাই। সো স্টুডেন্টরা যখন আসলে ওরা জিজ্ঞেস করে ভাই আমি আইভি লিগ ইউনিভার্সিটি করতে চাই বা হচ্ছে সেভেন সিস্টার ইউনিভার্সিটিতে করতে চাই, সো আমি তাদেরকে বলবো যে
আমরা যখন একটা ইউনিভার্সিটি চুজ করবো আমাদের টপ প্রায়োরিটি থাকবে আমরা কোন সাবজেক্ট নিয়ে পড়তে যাচ্ছি। ডাজেন্ট মিন যে আমার সেভেন সিস্টার্স বা আইভি লিগ ইউনিভার্সিটিগুলোতেই হচ্ছে আমার ওই সাবজেক্টটা বেশি পপুলার। ওটার বাইরে আমাদের অনেক ইউনিভার্সিটি, আমি ফার্স্টেই বলেছি আমাদের ইউএসএতে কিন্তু অলমোস্ট 600টার বেশি ইউনিভার্সিটি আছে। সো তার মধ্যে আইভি লিগে মাত্র 7টা ইউনিভার্সিটি আছে, ওটার বাইরে আরও অনেক ইউনিভার্সিটি যেগুলো হচ্ছে আরও পপুলার বেসড অন সাবজেক্ট। এখন যদি আমি ধরেন আইটি পড়তে চাই বা ইঞ্জিনিয়ারিং করতে চাই, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি আছে, দের ইজ ইউনিভার্সিটি কানেক্টিকাট আছে, যেগুলো হচ্ছে মোটামুটি অনেক পপুলার অ্যাপার্ট ফ্রম দি আইভি লিগ ইউনিভার্সিটি। তো অবশ্যই এর বাইরেও অনেক পপুলার ইউনিভার্সিটিস রয়েছে। আচ্ছা ভাইয়া, স্টুডেন্টরা তো আপনাদের কাছে অনেক প্রশ্ন নিয়ে আসে ইউএসএ নিয়ে, তো আপনাদের কাছে আসার আগে নিজেকে কোন 3টা প্রশ্ন করা উচিত আপনি মনে করেন? আমি মনে করি যখন স্টুডেন্টরা অ্যাকচুয়ালি ইউএস নিয়ে চিন্তা করবে, প্রথমত তাদের চিন্তা করতে হবে যে আমি ইউএসএতে অ্যাকচুয়ালি কী পড়তে চাই, কোন বিষয় নিয়ে পড়তে চাই। কারণ আমার যদি গোল বা একটা অ্যাসপিরেশনস বা অ্যাম্বিশন যদি ফিক্স না থাকে যে আমি আলটিমেটলি ফিউচারে এটা করতে চাই, তখন কিন্তু আমি সাবজেক্ট সিলেকশন করতে পারছি না। সো প্রথমত যে কোয়েশ্চেনটা করতে হবে সেটা হচ্ছে আমি আমার সাবজেক্টটা ঠিক করে রাখতে পারছি কিনা। সেকেন্ডলি যেটা, আমি এই সাবজেক্ট পড়ে ফিউচারে আমার ক্যারিয়ার গ্রাফটা কীরকম দেখতে চাই, ওই হিসেবে সে ওই সাবজেক্টটা বা ইউনিভার্সিটি চুজ করতে পারছে না। থার্ডলি যেটা বলবো আপু সেটা হচ্ছে যে এই ইনভেস্টমেন্টটা বেসিক্যালি আমরা তো ইউএসএ পড়াটা তো একটা ফ্যামিলির জন্য বা আমাদের জন্য একটা ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টটা ওর জন্য কতটুকু ফ্রুটফুল হতে পারে ফিউচারে, এই কয়েকটা বিষয় যদি সে নিজেকে কোয়েশ্চেন করে আসতে পারে তাহলে আমি বলবো যে প্রসেসটা খুবই সিম্পলার আর মোটামুটি পরবর্তীতে সে স্মুথলি এগোতে পারবে। আচ্ছা ভাই, রিসেন্টলি ইউএসএতে অনেক নতুন নতুন পলিসি আসছে, পলিসি চেঞ্জ হচ্ছে। যেমন আগে স্টুডেন্টরা ইউনিভার্সিটি ট্রান্সফার করতে পারতো, প্রোগ্রাম চেঞ্জ করতে পারতো, কিন্তু নতুন পলিসি অনুযায়ী আসছে যে এইটা হয়তো বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে স্টুডেন্টদেরকে কি রকমের প্রিপারেশন নিয়ে রাখা উচিত? সো প্রথমত যেটা বলবো, আমরা ফার্স্টে বলছি যখন আপনি একটু আগে একটা কোয়েশ্চেন করেছেন যে আমাদের স্টুডেন্ট হিসেবে আমাদের প্রথম কোন কোয়েশ্চেনগুলো করা উচিত, প্রথম জিনিস যে কোয়েশ্চেনটা করা হয়েছিল সেটা হয়েছে যে আমি সাবজেক্ট চুজিং ক্ষেত্রে। সো আমার যদি সাবজেক্ট চুজিংটা ঠিক থাকে তাহলে কিন্তু আমার ইউনিভার্সিটি ট্রান্সফার বা ইউনিভার্সিটি চেঞ্জের কোনো অপশনই থাকছে না বা কোর্স সিলেকশনের প্রয়োজনই পড়ছে না। বাট দেন অ্যাগেন যদি এরকম করেও থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার যে সময়টুকু বা হচ্ছে আপনি যে কোর্স যেগুলো অলরেডি করেছেন সেগুলো হয়তো আপনার পরবর্তীতে আবার নতুন করে করতে হতে পারে। তো সময়, অর্থ সবই ব্যয় হচ্ছে। সো প্রিপারেশন অনুযায়ী যেটা আমি বলবো যে আপনার স্টুডেন্টদের ক্ষেত্রে যে যদি কোনো ইউনিভার্সিটি ট্রান্সফার অপশন যদি মাথায় থেকেও থাকে, আমি বলবো যে অ্যাটলিস্ট আগে থেকে যে এই প্রিপারেশন নিয়ে রাখে যে আমি সাবজেক্টটা ঠিক রাখছি। সো ইউনিভার্সিটি যদি আরও কঠোর পদক্ষেপ নেয় সেক্ষেত্রে দেখা যায় সে হয়তো ট্রান্সফার করতে পারছে না, তার হয়তো সময় লস হচ্ছে, তখন আলটিমেটলি সেই সাফারার হবে। আচ্ছা ভাইয়া, আমার আরেকটা কোয়েশ্চেন আছে নতুন পলিসি নিয়ে। যেমন আগে স্টুডেন্টরা একটা 60 ডেজের গ্রেস পিরিয়ড পেত, তো নতুন পলিসি অনুযায়ী এখন স্টুডেন্টদেরকে 30 ডেজের একটা গ্রেস পিরিয়ড দেওয়া হবে। তো আপনার কি মনে হয় যে এই 30 ডেজের যে একটা গ্রেস পিরিয়ডের মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, এর জন্য স্টুডেন্টদের আসলে কিরকম প্রস্তুতি নেওয়া উচিত? সো প্রথমত যেই সময়টুকু তারা পেত তখন তারা মনে করতে পারে যে আমার তো এনাফ সময় আছে, আমি হচ্ছে ডিসিশন মেকিং পলিসিটা আমি পরবর্তীতে করতে পারবো, টাইম নিয়ে করতে পারবো। বাট এই যে ডেজটা আমার কমে আসতেছে তার মধ্যে আমাকে ওয়াইল স্টাডিং আমাকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে আমি অ্যাকচুয়ালি এই ডিগ্রির পর আমি আউটকামটা কী চাই বা পদক্ষেপ নিতে চাই। এখন ধরুন আপনি ব্যাচেলার্সের পর হয়তো মাস্টার্স করতে পারেন বা অথবা হয়তো ডিরেক্ট পিএইচডি যে কোনো রিসার্চ বা মাস্টার্সও করতে পারেন। সো এই আইডিয়া বা এই যেই আপনার ইন্টেনশন বা হচ্ছে আইডিওলজিটা এটা প্রথম থেকেই পদক্ষেপ নেওয়া শুরু করতে হবে। বিকজ আপনি যখন আপনার 30 ডেজ গ্রেস পিরিয়ড আসবে তখন যদি নিতে থাকেন আপনার কিন্তু সময় থাকবে না। সো এই ডিসিশনগুলো যদি আগে না নিতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার সময় চলে যাচ্ছে। প্রথমত আপনার যে রিসার্চ অপরচুনিটি বা ফার্দার এডুকেশন বা অ্যাডভান্স এডুকেশন যেই অপরচুনিটিটা সেটা হয়তো মিস হয়ে যেতে পারে। বিকজ আর্লি সেটেলমেন্ট না করতে পারলে তো আসলে এই জিনিসটা পরবর্তীতে ফ্রুটফুল হবে না। জি ভাইয়া, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা স্টুডেন্টদের জন্য, আর এটার জন্য তাদের প্রিপারেশনও নিয়ে রাখা উচিত আগে থেকে। আর তাছাড়াও এখন নতুন নিয়ম অনুযায়ী নিয়ম করা হচ্ছে যে 4 বছরের একটা স্টে পিরিয়ড। তো এই স্টে পিরিয়ডে যে নিয়মটা যদি চালু হয় 4 বছরের, তাহলে কোন ধরনের স্টুডেন্টরা প্রভাবিত হবে আর এটার জন্য তারা কি ধরনের প্রিপারেশন নিতে পারে? আচ্ছা, সো প্রথমত যেটা বলবো যারা হচ্ছে ধরেন আপনার ব্যাচেলার্সের পর ধরেন কেউ যদি ওয়ার্ক, যেহেতু ওপিটি অপশন থাকে 1 বছরের বা সিপিটি অপশন থাকে ওয়াইল স্টাডিং, ওপিটি অপশনে যারা যেতে চায় বা পিএইচডি যারা করতে চায় বা পরবর্তীতে ধরেন ওপিটি অপশন যারা জব অ্যাকচুয়ালি করতে চায় তাদের জন্য খুবই তারা গ্রেটলি এফেক্টেড হয়। বিকজ 4 বছর পর কিন্তু আপনি স্টে করতে পারছেন না। সো এটা যদি অ্যাকচুয়ালি চালু হয় তারা যারা হচ্ছে পিএইচডি করতে চায় বা যারা হচ্ছে জব ওরিয়েন্টেশন একটা ক্যারিয়ার খুঁজতে চায় তাদের জন্য তারা বেশ এফেক্টেড হবে এই সিস্টেম যদি চালু করা হয়। তো নতুন পলিসিগুলো আসার পরে আপনার কি মনে হয় যে 2087 যারা টার্গেট করছে ইউএসএ তাদের কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত? প্রথমত যে প্রস্তুতি নেওয়া উচিত সেটা হচ্ছে যে আপনার যে একাডেমিক যে গোলটা বা আপনার যে ক্যারিয়ার আউটকাম চাচ্ছেন
ইউজুয়ালি কি হয়, আমরা যখন একটা ডেস্টিনেশন চিন্তা করে থাকি তখন আমরা স্টুডেন্টরা যেটা চিন্তা করে সেটা হচ্ছে আমি এই ডিগ্রিটা পরে আমার ফিউচারে কি কি কাজ করতে পারি, বেনিফিটেড হতে পারি। সো এটা নট অনলি যে আমার ইউএসএতে থেকেই করতে হবে তা কিন্তু না, আমি কিন্তু একটা ইউএসএ ডিগ্রির ভ্যালু পাচ্ছি। সো প্রিপারেশন এভাবে নিতে পারে যে আমি হচ্ছে ধরেন বাংলাদেশে বা অন্য যে কোনো কান্ট্রিতে আমি কী করতে পারি এই ডিগ্রির ভ্যালুটা নিয়ে, বা এটার জন্য আমার ক্যারিয়ারগ্রাফটা কীরকম হতে পারে, এইসব বিবেচনা যদি আগে থেকে করে রাখতে পারে, যদি এই পলিসি চেঞ্জেসগুলো অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেড হয়, তাহলে আমি বলবো যে সে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডভান্স চিন্তা করতে পারছে যে ওর ক্যারিয়ারগ্রাফটা সে কীভাবে দেখতে চায় ধরেন 5 ইয়ার্স বা 10 ইয়ার্স টাইম। এছাড়াও স্টুডেন্ট যেটা করতে পারে সেটা হচ্ছে আগে ভাগে আইএলটিএস দিয়ে রাখতে পারে, বিকজ ওটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট। তাছাড়া যারা হচ্ছে অ্যাকচুয়ালি স্কলারশিপ নিয়ে কাজ করে বা স্কলারশিপ পেতে চাচ্ছে তারা ফর ব্যাচেলার্স বলেন ব্যাচেলার্স জন্য এসিটি হচ্ছে প্রিপারেশন নেওয়া দরকার, মাস্টার্স আপনার জিআরই প্রিপারেশন নেওয়া দরকার। যদি পিএইচডি কেউ করতে চায় সেক্ষেত্রে তারা হচ্ছে রিসার্চ প্রপোজাল রেডি করে পাবলিকেশনে যাওয়া উচিত। সো এই কিছু প্রিপারেশন যদি আগে নিয়ে রাখতে পারে, প্লাস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কারো যদি গ্যাপ থেকে থাকে সে যদি একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স রাখতে পারে সেটা অনেক গ্রেটলি বেনিফিটেড হয়ে পারে। এইসব প্রিপারেশন আমি মনে করি যে 2027 সালে যারা অ্যাকচুয়ালি চিন্তা করছেন তারা অ্যাকচুয়ালি নিয়ে রাখতে পারেন ইন অ্যাডভান্স। হ্যাঁ ভাইয়া, তো এই প্রিপারেশন নেওয়ার সময় স্টুডেন্ট অনেক সময় কনফিউজড হয়ে যায়, অনেক ভুল করে। তো সামনে তো পিএফইসি গ্লোবাল অর্গানাইজ করছে গ্লোবাল এডুকেশন এক্সপো, তো এখানে আসলে কি স্টুডেন্টরা এই কোশ্চেনের আনসার পাবে বা রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলতে পারবে? অবশ্যই আপু, এখানে আমাদের যে এক্সপোটা হচ্ছে এখানে representatives from different countries, especially USA তে different university also representative আসবে। সো যেটা তারা বেনিফিটেড হবে ইন দ্য সেন্স যে তারা হচ্ছে ডিরেক্ট প্রোগ্রামের ব্যাপারে জানতে পারছে, তারা হচ্ছে স্কলারশিপ অপরচুনিটিস ব্যাপারে জানতে পারছে, তারা হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী জানতে পারছে, ওদের প্রোগ্রাম স্পেসিফিক কী কী রিকোয়ারমেন্ট আছে সেগুলোর ব্যাপারেও জানতে পারছে। সো এছাড়া হচ্ছে ওদের যে প্রোগ্রামটা করছে বা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে এটা ফিউচার আউটকাম কি হতে পারে, একটা ওভারভিউ, একটা ওভারঅল পার্সপেক্টিভ একটা ইউনিভার্সিটি ডিরেক্ট রেপ থেকে সে পেয়ে যাচ্ছে। সো আমি বলি যে এইসব কোয়েশ্চেন্স অবশ্যই আমাদের এক্সপোতে পেয়ে যাবে, আর সে খুব ভালো মতো হয়তো তার চয়েসিংটা বা হচ্ছে যে পরবর্তী ধাপটা সে হয়তো ইজিলি নিতে পারবে। সুতরাং আপনি যদি ইউএসএতে যেতে আগ্রহী হন তাহলে আপনি আমাদের এক্সপোতে ভিজিট করতে পারেন, যেটা হচ্ছে আমাদের অগস্টের 3 তারিখে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত হোটেল শেরাটনে অনুষ্ঠিত হচ্ছে, এবং আমাদের অগস্টের 4 তারিখে সকাল 11 থেকে বিকাল 5টা র্যাডিসন ব্লুতে হচ্ছে চিটাগংয়ে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার এইসব কোয়েশ্চেন আনসার থেকে স্টুডেন্টরা অনেক কিছু জানতে পারবে, আর এর বেশি কিছু জানতে হলে তো আমাদের এক্সপোতে আপনার সাথে কথা বলতেই পারবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু ফর হ্যাভিং মি।